পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। কথা একদম ক্লিয়ার। ডক্টর আসিফ নজরুল সাহেব, কান খুলে শুনে রাখেন। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে, পদত্যাগ করতে হবে। বিবিসির একটা প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে। এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে নামটা হচ্ছে আসিফ নজরুল। কেন তাদের এই আপত্তি? অলরেডি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে। ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, তার একেবারে এটা ছাড়া তার কোনো পথ নাই। আওয়ামী লীগ এখন এমনভাবে রিটার্ন করছে। আওয়ামী লীগের প্রচুর পয়সা। আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকান জীবনে খাওয়া কোনো বিষয় না। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে। এটি কোনো সাধারণ রিপোর্ট নয়, বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র। এটি দেশের আইনি পতনের ধাপে ধাপে বিবরণ। আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী লীগ কি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে। 111 গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগ এখন এমনভাবে রিটার্ন করছে। আওয়ামী লীগের প্রচুর পয়সা। আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকান জীবনে খাওয়া কোনো বিষয় না। সেই পয়সা সে ছিটাচ্ছে। তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে মহরম শুরু করেছেন। এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে। এই দেশের সেন্টিমেন্ট আমজনতা, আপনি যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি মিছিল বের করবে, কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায়, পাকিস্তানের সঙ্গে যায় না। কিন্তু ডক্টর ইউনূস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন। দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই। এখন এই যে কথা উঠে না, দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো 2 মাস পেছাবে। আলটিমেটলি নির্বাচন তো হবে না। নির্বাচন করার জন্য কোনো এলিমেন্টই ডক্টর ইউনূসের কাছে নেই। সে কি করবে? সে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে? ইজ ইট পসিবল? দেখেন না, আর কয়দিন বাদে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনার শোনেন নাই? সজীব ওয়াজেদ জয়ের কথায় তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস পারলে করুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। এই নির্বাচনে তারও এক্সিট হবে না, বিএনপি ওটা এনজয় করবে না। আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এখন তার লোকজন যেটা বলছে, এই যে তার মাস্টার মাইন্ডরা, এটা তো ক্লিয়ার। এটা অনেক আগে থেকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে যে এরা সংঘাত সংঘর্ষে তারা প্রস্তুতি নিচ্ছে। তারা 8,500 লোককে ট্রেনিং দিবে। মার্কিন সিনেটে এই প্রসঙ্গ উঠেছে, মার্কিন কংগ্রেসে এই প্রসঙ্গ উঠেছে, যেখানে 8,500 লোককে কিসের ট্রেনিং দিবে, কার ট্রেনিং দিবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করতো শেখ হাসিনা 5 আগস্টে পতন না হলে, তার কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে। এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লুকানো চাপানো না। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি। আমরাও এখনো বলি, আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে। এটা আমরা কেউ চাই না। কারণ আওয়ামী লীগের ওই 17 বছরের শাসন ভালো ছিল না। তাকে ফিরে আসতে হলে, তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে, কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী লীগকে ভোট দিব কি দিব না। আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি, আমি এই পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেইনি এবং কোনো মার্কাতে আমার ভোট দেওয়া হয়নি। আমি নৌকাও দেইনি, ধানের শীষও দেইনি। কিন্তু এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনূসের শুধু তার কিছু স্টেপের কারণে। সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায়, যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাঙায়, বাংলাদেশের মানুষকে এত বোকা, উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন। আমরা সুযোগ দিয়েছি 6 মাস, তারপরে কথা বলা শুরু করছি। আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে। টাল্টিপাল্টি করলে বিএনপি প্রথম ধরবে। দেখেন, তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঠান্ডা মাথার খেলোয়াড়, সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তো সংঘাত কি জামাত আর বিএনপি করবে? তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে। প্রধান উপদেষ্টা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি। হ্যাঁ, খেল লাগায় দেয় প্রধান উপদেষ্টা ঘরে বসে। তার জন্য মানে ওই যে বলি না যে জামাত এবং এনসিপি আর এই উপদেষ্টারা এবং আপনার ডক্টর ইউনূস একই রসুনের কোয়া। মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুড়ায় দিচ্ছে তোমাদের লোকজন, কি তৌহিদি জনতা, দেখো নাই চুপ করে বসে থেকে নাচো নাই। তৌহিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড কারখানা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মেয়েরে টিস করে, তারপরে সেই লোকের আবার জেল থেকে ছুটে না, ফুলের মালা দেয়, নুরাল পাগলার মরদেহ তুইলা পুড়ায় দেয়। চুপ করে দেখো নাই? তারা দেখেছে, তারা তো এইগুলো সেই লাগায় দেয়। এই যে ইস্কনের বিরুদ্ধে এখন মিছিল করে, তারা জানে না, ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, তো তারাই লাগাই দেয়, তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি যোগ হয়। তো চাচ্ছে তো একটা রায়ট হোক, একটা ধর্মীয় দাঙ্গা হোক, তাহলে তাদের জন্য সুবিধা। আর কয়েকদিন বলতে পারবে যে এবার আমরা আর কিছুদিন থাকি, এখন তো নির্বাচনের পরিবেশ নাই। সে শনিবার এই মাহফুজ আলম ঢাকায় একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতির সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা, মাজার সংস্কৃতির সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি যে ওই যে একটা সংগঠন আছে না, ইসলামী সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ, হিজবুত তাহির,
হিজবুত তাহির কোন পন্থা? হিজবুত তাহির কি মাজার পন্থা নাকি মাজার বিরোধী? এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দিবেন, আপনারা কমেন্টে লিখবেন। মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে আপনারা যা করেছেন, বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে? প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে কয়শো মাজার তছনছ করেছে, ভেঙে চুরে শেষ। তো তারা এই আক্রান্ত মানুষ, আওয়ামী লীগ আক্রান্ত গোষ্ঠী, তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে, তারা তো মাহফুজ আলমকে খুঁজবে না, তারা এনসিপি খুঁজবে না। দরবারগুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, অর্ধেক শুদ্ধ অর্ধেক মিথ্যা। মসজিদ থেকে বের করে দিচ্ছে না, মসজিদে আরো ঢুকায় দিচ্ছে। জামাতে ইসলামী তার ক্যাম্পেইন করে মসজিদে, রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে। আর ডক্টর ইউনূস এসে মাজার ভেঙে দিচ্ছে, এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করেন, কাকও কাকা করে বলবে যে হ্যাঁ ইউনূস সাহেব মাজার ভাঙাইছে। আচ্ছা, তিনি বলেন এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। তখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়, তো মাজার ভেঙা ফেলে মাজারে বরঞ্চ মাজার কমিটি দখল করে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে মাজার কমিটিতে যায়, কারণ ওখানে মাল সামালা আছে, পয়সা আছে, বিএনপির লোকজন যায়, কিন্তু মাজারটা তো ভেঙে ফেলে না। আপনারা তো এসে মাজারটা ভেঙে ফেলছেন। তথ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে। যাক, আমি আর তার তার বক্তব্য আমি কোট করতে চাই না, এটা নিয়ে আর পড়তে চাই না। একটাই কথা, তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে, এবং আওয়ামী লীগ এমন ঝড়ো একটা অবস্থা তৈরি করেছে। এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি, যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা, অন্যায়কারী যারা, যারা দোষী, আমরা এখনো বলি, আমরা না, আপনি সাধারণ একটা রিক্সাওয়ালাকে বলেন তো সালমান এফ রহমানকে পছন্দ করে কিনা? সাধারণ একটা রিক্সাওয়ালাকে বলেন তো আইনমন্ত্রী, এই আইনমন্ত্রী যে ছিল আওয়ামী লীগের আনিসুল হককে পছন্দ করে কিনা? গিয়া বলেন তো ওবায়দুল কাদের আপনি পছন্দ করেন কিনা? এখনো বলবেন করি না। আর যদি বলেন দুর্নীতির কিংকে, সে একদম স্পষ্ট ভাষায় কয়েকজনের নাম বলে দেবে যে আওয়ামী লীগের এগুলো 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 আঙ্গুল ফুঁড়ে কলা গাছ হয়েছে। বিবিসির একটা প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে। এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে দলগুলো, বিশেষ করে 3টি দল, বিএনপি, জামাত এবং এনসিপি। তাদের পক্ষ থেকে বেশ বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্টে অনেকের নাম উঠে এসেছে, এবং অনেকের নাম যেমন উঠে এসেছে তেমনি এরই মাঝে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে অলরেডি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে, অর্থাৎ তার মন্ত্রণালয় থাকলেও তার মন্ত্রণালয়ের কর্তৃত্ব তার হাতে আর নেই। আরেকজন উপদেষ্টাকেও ওএসডি করার প্রক্রিয়া চলছে। বিবিসি যে প্রতিবেদনটা করেছিল তার শিরোনামটা ছিল এমন, বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা। যদিও শিরোনামটা এটা, কিন্তু এনসিপির চোখেও বিতর্কিত উপদেষ্টা কারা সেই তালিকা নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে। এবং সেখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে জামাত এবং এনসিপির চোখে বিতর্কিত একেবারে প্রায় সেম, মানে জামাত যাদেরকে মনে করছে যে বিএনপির হয়ে কাজ করছে, এবং এনসিপিও তাদেরকেই মনে করছে। এনসিপির লিস্টে একটু বড়, জামাতের লিস্টে একটু ছোট। যাদের নাম যদিও জামাত সরাসরি জামাতের পক্ষ থেকে নাম বলেনি, বিএনপির একাধিক নেতা বিবিসিকে নামগুলো নিশ্চিত করেছে, জামাত নিশ্চিত করেনি, কিন্তু বিবিসির এই প্রতিবেদনে বোঝাই যায় যে নামগুলো কারা। সেখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে বিএনপির আপত্তি যে সকল উপদেষ্টাকে নিয়ে, সেই আপত্তির নামগুলো হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এই 2 ছাত্র উপদেষ্টা। সাথে রয়েছেন মানে জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান, যিনি গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একটা দল আমার ব্যাপারে আপত্তি জানিয়েছে, এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি করলেই সমস্যার সমাধান হয়ে যায়, এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন। সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন, এই অভিযোগ বিএনপি করছে। ফাউজুল কবির খান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টাদের কমিটি, সেই কমিটিতে আছেন, এবং সেই কমিটিতে থেকে প্রশাসনের বদলি, নিয়োগ, এই ব্যাপারগুলোতে একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন। অর্থাৎ অভিযোগটা অনেকটা জামাতের পক্ষে তারা কাজ করছেন, এই অভিযোগটা আনা হয়েছে। খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগ, সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, তার বিরুদ্ধেও বিএনপির অভিযোগ, এবং তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ, সেটাও যে জামাতের পক্ষে সেটা বোঝাই যাচ্ছে। এবং মন্ত্রিপরিষদ সচিবকে আমরা এর আগে দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মানে অন্যান্য জেলার চাইতে কয়েক গুণ বেশি নিজের উপজেলাতে বরাদ্দ নিয়েছিলেন, বিভিন্ন জেলায় যখন বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 12-14 কোটি টাকা করে, তিনি তার নিজের উপজেলা মুরাদনগরের জন্য নিয়েছিলেন 450 কোটি টাকা, হাসনাত আবদুল্লাহর উপজেলার জন্য দিয়েছিলেন 350 কোটি টাকার বেশি। সেই ক্ষেত্রে সেই একই একটা ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবের নামে অভিযোগ এসেছিল যে তার জেলা সাতক্ষীরার জন্য তিনি প্রায় 2500 কোটি টাকার বরাদ্দ নিয়েছেন। এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে
উঠে উঠতে দেখেছিলাম আমরা গণমাধ্যমে। এবার বিএনপি যেটা বললো 5 জনের নাম বিএনপি দিয়েছে, আমরা বিবিসির কাছ থেকে জানতে পারলাম। সেই 5 জনের মধ্যে তাদের ভাষ্য বোঝাই যায় যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা এনসিপির হয়ে কাজ করছে এবং বাকি 3 জন জামাতের হয়ে কাজ করছেন, এমনটাই অভিযোগ বিএনপির। অন্যদিকে জামাতের আপত্তি বেশ বড় বড় নাম। সেই আপত্তির নামগুলোর মধ্যে শোনা যাচ্ছে যে নাম, সেটা হচ্ছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন, এমন অভিযোগ জামাতের রয়েছে। সেই বিশেষ দলটা যে বিএনপিকে বোঝাচ্ছে সেটা বুঝতে তার অসুবিধা হওয়ার কথা নয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনিও ওই দলের হয়ে কাজ করছেন, এরকমটা অভিযোগ জামাতের। সাথে যে নামটা আমার কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক মনে হয় সেই নামটা হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুলের ব্যাপারে জামাতের আপত্তি, কিন্তু আসিফ নজরুলের ব্যাপারে জামাতের আপত্তি কেন সেটা আমার অন্তত বোধগম্য হয়নি। আসিফ নজরুলের ব্যাপারে এনসিপির আপত্তি, কেন তাদের এই আপত্তি? কারণ আসিফ নজরুল এনসিপির ঘনিষ্ঠ হওয়ার কথা, জামাতেরও ঘনিষ্ঠ হওয়ার কথা। কারণ এই আন্দোলনের পরে এনসিপির মানে নেতারা যখন এনসিপি করেননি, তখন তো এই আন্দোলনে আসিফ নজরুল তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সেই আসিফ নজরুলের ব্যাপারেও জামাত এবং এনসিপির আপত্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। এদিকে এনসিপির লিস্টেও রয়েছেন সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ নজরুল, সাথে আরও 2 জনের নাম রয়েছে, আদিলুর রহমান চৌধুরী উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই 5 জনের ব্যাপারে এনসিপির আপত্তি রয়েছে। তৌহিদ হোসেনের ব্যাপারে আপত্তিটা সর্বশেষ পর্যায়ে এসেছে যখন কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটার ব্যাপারে তৌহিদ হোসেন সত্য কথা বলে একেবারে হাড়ি ভেঙে দিয়েছেন। তখন থেকেই এনসিপির চোখে তিনি শত্রুতে পরিণত হয়েছেন এবং তার ব্যাপারে সরাসরি অভিযোগ করা হয়েছে। এই ব্যাপারটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উপদেষ্টা পরিষদে বেশ বিতর্কের মধ্যে ফেলেছে এবং এই ঘটনার কারণেই মানে দ্বিতীয় উপদেষ্টা হিসেবে তাকেও ওএসডি করে রাখা হতে পারে। মন্ত্রণালয়ে তার পাওয়ার মানে প্রধান উপদেষ্টার দপ্তরে চলে যেতে পারে, কিংবা তার মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি গঠন করা হতে পারে। কমিটি গঠন করে সেই কমিটির উপরে দায়িত্ব দেওয়া হতে পারে, এরকম আলোচনা চলছে। কেন আলোচনা চলছে তার অথেন্টিক ব্যাপারটা একটু বলে নিই। উপদেষ্টা মাহফুজ আলম, যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তাকে এক ধরনের ওএসডি করে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, একটা গেজেট প্রকাশ করা হয়েছে। সেই গেজেটের 2টা পাতা আপনারা দেখে নিন। সেই গেজেটে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত যেটা করবে সেটা হচ্ছে যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সমস্ত কাজ করবে। সেই কমিটির প্রধান হচ্ছে, সভাপতি হচ্ছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এর সাথে রয়েছেন আদিলুর রহমান খান, উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয়, মাহফুজ আলমও রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। সাথে রয়েছেন লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, বিশেষ সহকারী, তিনি রয়েছেন। এই 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়াদিতে সরকারকে নানা ধরনের পরামর্শ দেয়া। এবং এই সময়ে যেটা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, গেজেটের 2য় পাতাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেখানে 2য় পাতায় 1.4-এর পয়েন্টে বলা হচ্ছে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। অর্থাৎ এক ধরনের মানে মন্ত্রীর বদলে সচিবের মানে দায়িত্ব পুরো মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, আর মন্ত্রীর দায়িত্বটা এই কমিটি পালন করবে। অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এক ধরনের খর্ব করা হয়েছে এবং নানা বিতর্কের কারণে, এবং মানে এরকমও আলোচনা চলছে। এই বিতর্কটা তৈরি হয়েছে মূলত সম্প্রতি যে 2টা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে সেটাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেটা পুরনো সিস্টেম, যে সিস্টেমটাকে আমরা সমালোচনা করতাম শেখ হাসিনার আমলের সিস্টেম, সেই সিস্টেমেই যাদেরকে চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের পারঙ্গমতা নিয়ে, তাদের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তারা 2 জনই এনসিপির সঙ্গে জড়িত এবং সেই কারণেই বিতর্ক আরও বেশি হচ্ছে এবং তারা 2 জনই মানে 2টা